ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। একটু সময় না না এটা এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা কোথায় বলবো? এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। আজ সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একেবারে উত্তপ্ত হয়ে গেছে পুরো সংসদ ভবন। আজ সংসদ অধিবেশনে রুমিন ফারহানা বিএনপির এমপিদের উদ্দেশ্য করে ঋণ খেলাপি বলায় মুহূর্তেই কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে গেছে পুরো সংসদ ভবন। বিএনপির এমপিরা একেবারে রেগেমেগে ক্ষিপ্ত হয়ে কিন্তু রুমিন ফারহানার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে কিন্তু স্পিকার থামানোর চেষ্টা করলেও মুহূর্তেই কিন্তু পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়ে ওঠে। আর যার ফলে কিন্তু দর্শক রুমিন ফারহানার সঙ্গে কিন্তু জামায়াত ইসলামী কিন্তু একত্রিত হয়ে গেছে। এখন রুমিন ফারহানা, জামায়াত ইসলাম আর বিএনপি একেবারে কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য কিন্তু গরম হয়ে গেছে পুরো সংসদ ভবন। তবে কথাটা কি বলেছে মূলত এই রুমিন ফারহানা দর্শক, সেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। আর বিস্তারিত দেখলেই কিন্তু আপনি আজকের এই সম্পূর্ণ ঘটনাটি একেবারে ভালো করে আপনি বুঝতে পারবেন। তার জন্য দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, যেখানে রুমিন ফারহানা বিএনপির এমপিদের উদ্দেশ্য করে নানা রকম বক্তব্য দিয়েছেন। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য জিনাত চায় আবু তাহের উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে। এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন? মাননীয় সদস্য একটু সময় না 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 এটা জিনাইদা চার বলেননি, আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন। আমি অনুরোধ করব আপনি এই শব্দটি, এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। মাননীয় স্পিকার, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে। সেজন্য আমরা লক্ষ্য করি 212 জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই? সেই কারণে মাননীয় স্পিকার, আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন। 5%, 2% এবং 1% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার, আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি মেনটেন করা, তৈরি করা সম্ভব? সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এনবিআর এর ঘাড়ে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের 86.9%। যদি 2025-26 অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই। সেই এনবিআর কে যদি আমরা 3 লক্ষের দ্বিগুণ 6 লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই, এনবিআর এর পক্ষে কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। এক হলো দেশের ব্যাংক থেকে ঋণ নেওয়া, 2 হচ্ছে বিদেশ থেকে ঋণ বা অনুদান নেওয়া। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে
ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণও বাড়বে। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। 25শে নভেম্বর 2025 প্রথম আলোর খবর বলছে বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতে দুরবস্থা, উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সবকিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে? গ্যাস এবং বিদ্যুতের দুষ্প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোগত দুর্বলতা, ঋণ প্রাপ্তির সমস্যা, ঋণে উচ্চ সুদ পুরো বিষয়টিকে এতটাই জটিল করেছে যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের যেই তালিকা বিশ্ব ব্যাংক প্রকাশ করে সেখানে 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। মাননীয় স্পিকার, এটা 2020 সালের পরিসংখ্যান, এরপরে নতুন পরিসংখ্যান পাওয়া যায়নি। যে দেশের সরকারি হিসাবে বেকারের সংখ্যা 26 লাখ আর বেসরকারি হিসাবে সেটা 1.25 কোটির ওপরে, সেরকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায় তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। সে কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধিকে জবলেস গ্রোথ হিসেবে চিহ্নিত করা হয়। মাননীয় স্পিকার, বিনিয়োগ যদি আমরা একপাশে সরিয়েও রাখি, ব্যাংক কি বা ঋণ দেবে কোথা থেকে? ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে যদি আপনি অবলোপন, পুনঃতফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে, অর্থাৎ পেন্ডিং মামলা হিসাবে যেটা এখনো খাতায় তোলা হয় না, অ্যামাউন্টটা সেটা যদি আমরা যোগ করি এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11 লক্ষ কোটি টাকা, যেটা মোট ঋণের 59.73%। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। এর বাইরে আর থাকে টাকা ছাপানো বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া, সেটাকে আমরা হাই পাওয়ার্ড মানি বলি মাননীয় স্পিকার, যেটা নর্মাল টাকার 5 গুণ বেশি শক্তিশালী হিসেবে কাজ করে এবং বাজারে মূল্যস্ফীতিকে অটোমেটিক্যালি উস্কে দেয়। মাননীয় স্পিকার, এবার আসি বিদেশি ঋণের কথায়। বাংলাদেশের বর্তমান সরকারের বৈদেশিক ঋণের স্থিতি $78 বিলিয়ন বা আর সরকারি বেসরকারি খাতের মিলিত বৈদেশিক ঋণের পরিমাণ $133 বিলিয়ন। মাননীয় স্পিকার, এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি, ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানের নাম প্রকাশ করিনি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি 2/3 মেজরিটি করেছে তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? তাহলে মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্স হওয়ার মতো কোনো বক্তব্য নয়। ধন্যবাদ মাননীয় চিফ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলতে চাচ্ছিলেন? দাঁড়াতে চাচ্ছিলাম না। এই মহান জাতীয় সংসদকে, আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, যারা ইনকেলাবি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দেওয়া ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদের ঋণগ্রস্ত ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়েছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফাইন করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি I think expunged. Thank you, Madam Speaker. সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রিপোর্টটিতে এবং ভিডিওটিতে আপনারা বিস্তারিত দেখতে পেয়েছেন। অর্থাৎ যারা ঋণ খেলাপি করে তাদেরকে ঋণ খেলাপি বলা যাবে না, এমনটাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দাবি করছেন, এমনকি বিএনপির এমপিরা কিন্তু দাবি করছেন। তাহলে একবার চিন্তা করুন তো দর্শক,
চোরকে আমাদের দেশে চোর বলা যাবে না, তাহলে যে চুরি করে দর্শক সে তো আরো বেড়েই যাবে। অর্থাৎ দেশের সরকার যদি এই ঋণ খেলাপিদের সমর্থন করে তবে বাংলাদেশে আরো ঋণ খেলাপি এইভাবে বাড়তেই থাকবে, এমনকি ব্যাংকের টাকাগুলি লুটপাট হতেই থাকবে, যেমনটা কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে। আর সেটার বিরুদ্ধেই কিন্তু আজ সংসদে কিন্তু প্রতিবাদ করেছে রুমিন ফারহানা। আর রুমিন ফারহানাকে কিন্তু সমর্থন জানিয়েছে পুরো 11 দলীয় জোট। অর্থাৎ এখন রুমিন ফারহানা আর 11 দলীয় জোট মিলে এখন এক সাইডে, আর অন্য সাইডে কিন্তু বিএনপির এমপিরা। অর্থাৎ পাল্টাপাল্টি বক্তব্য। দর্শক আপনারা তো দেখতেই পেয়েছেন যে সংসদ ভবন কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। পরে কিন্তু বিষয়টাকে সামাল দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। অর্থাৎ রুমিন ফারহানা কিন্তু আগে কিন্তু বিএনপির কর্মী থাকলেও তিনি কিন্তু সেটা ভুলে গেছেন। অর্থাৎ যে অন্যায় করে তার বিরুদ্ধে কিন্তু তিনি একেবারে কিন্তু অনায়াসেই কিন্তু দাঁড়িয়ে যান, এমনকি কঠিন ভাষায় কিন্তু প্রতিবাদ করেন, যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন। আর এগুলি দেখার পর দর্শক আজকের এই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে, এমনকি রুমিন ফারহানার বক্তব্যটি সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আর ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।